আমি বলেছি কিনা জানি না যে আমার মানে ছোটবেলাটা কেটেছে অশোকনগরে। তো এই অশোকনগর হচ্ছে বনগাঁ রুটে, মানে শিয়ালদা বনগাঁ যে রুট, সেই রুটে হচ্ছে অশোকনগর। তো এই অশোকনগরে আমার যখন ছোটবেলা কেটেছে, সেই সময়টা অশোকনগর খুব একটা বড়সড় শহরও নয়, আবার একদম খুব অজপাড়াগা এরকমও নয়। একটা মফস্বল বা একটা কি বলবো, মানে প্রায় গড়ে উঠছে শহর, এরকম আর কি একটা পরিমণ্ডল ছিল অশোকনগরের। তো সেইখানে অনেক গাছপালা ছিল। আমার বাড়িতেই যেমন প্রচুর গাছপালা ছিল এবং এখনো আছে। অশোকনগরের বিভিন্ন জায়গায় এখনো প্রচুর গাছপালা আছে, তবে সব জায়গাতেই তো এখন ফ্ল্যাটের রমরমা শুরু হয়ে যাচ্ছে, যে কারণে গাছপালা সব জায়গাতেই আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমি যে সময়ের ঘটনা বলছি, সে সময় হচ্ছে আমার বয়স কত হবে, 7-10 এরকম, মানে 9, মানে 7 থেকে 10-এর মধ্যে হবে। 7 হোক, 8 হোক, 9 হোক, 10 হোক, এর মধ্যেই হবে, তার বেশি হবে না। এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু ঘটনাটা সেই সময় খুব একটা হইচই ফেলেছিল দেখে আমার আজও মনে আছে, এবং সেই ঘটনাটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার যে মানে বাস স্ট্যান্ড, আমার বাড়ির কাছাকাছি যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি আসার পথে বাঁ হাতে তখন ছিল একটা স্কুল, এবং তাছাড়া ছিল সমস্ত মানে একটা বিশাল বড় ফাঁকা মাঠ। আর সেই স্কুলটার পেছন দিকটায় ছিল একটা বিশাল বিশাল বড় ফাঁকা মাঠ, একটা গার্লস স্কুল এবং একটা বয়েজ স্কুল, দুই মুখোমুখি, আর তার পেছন জুড়ে একটা বিশাল বিশাল ফাঁকা মাঠ। সেখানে এখন একটা কলেজ তৈরি হয়েছে, যাই হোক, কিন্তু তাও অনেকটাই ফাঁকা মাঠ আছে। এবার আরেকটু সামনে, মানে ওই স্কুলটার ঠিক সামনের দিকটা দিয়ে ছিল একটা বেশ বড় পুকুর। এই পুকুরটা বর্ষাকালে ভালো জল হতো, আর এমনি সময় মানে যখন শীতকাল বা গ্রীষ্মকাল, তখন কিন্তু জলটা আস্তে আস্তে শুকিয়ে যেত। শীতকালে একদমই জল থাকতো না, আর এছাড়া বর্ষাকালে প্রচুর, মানে পুকুরটা পুরো পূর্ণ হয়ে যেত। সেই সময় প্রচুর বৃষ্টিও হতো, আর চারদিকের জল গিয়ে ওখানেই পড়তো, তাই দেখে পুকুরটা ওইভাবে পরিপূর্ণ হয়ে যেত। এই পুকুরটার পাড়ে কি হতো, অশোকনগরের কাছাকাছি তো কোথাও মানে কি বলবো, ওই গঙ্গা টঙ্গা কোনো কিছু ছিল না। তো ওই এলাকার যে সমস্ত মানুষের পারলৌকিক কাজকর্ম হতো, অর্থাৎ শ্রাদ্ধ শান্তি হতো, তারপরে যে পিণ্ড দেয় না, আর পরবর্তীতে একটা থালা টালা সাজিয়ে যে সে যা যা ভালো খায় সেই সব সাজিয়ে যে দেওয়া হয়, তার সাথে এক গ্লাস জল দেওয়া হয়, সেই সব দিয়ে কারা কারা প্রেজেন্ট আছেন আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। সকলের জন্য বলে রাখছি গুড ইভিনিং, এবং সবাই যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য। তো এবার কি হয়েছে, ওইখানে সবাই সেই খাবারের যে থালাটা, যেটা শ্রাদ্ধ শান্তির পরে গঙ্গার ঘাটে দেওয়া হয়, সেরকম একটা থালা ওখানে দেওয়া হতো আর কি। যাদের শ্রাদ্ধ হতো সেখানে ওইখানে গিয়ে থালাটা, খাবারের থালাটা, জলটা দিয়ে আসা হতো। সেটা একটু পুকুরের ভেতরে, মানে ভেতর দিকে নামিয়ে দিয়ে আসা হতো, কারণ পুকুরটা নামা যেত, সুন্দর করে নামা যেত। তো ওইখানে রেখে আসা হতো, একদম পাড়ে কিন্তু রাখা হতো না। কেন রাখা হতো না সেটা আমি জানি না, কিন্তু একটু নেমেই দিয়ে আসা হতো। তো আমি যেদিনকার এই ঘটনাটা বলছি, যখনকার ঘটনাটা বলছি, সেই সময়ও একজনের ওই লোকালিটিরই একজনের শ্রাদ্ধ শান্তির কাজ হয়েছে। তো ওরকমভাবে সন্ধেবেলায় ওই থালা আর জল খাবার সমেত ওখানে নামিয়ে দিয়ে তারা বাড়ির থেকে চলে এসেছে। এবার
ওই ওই পুকুরটা ছিল একদম কিন্তু রাস্তার পাড়ে, মানে রাস্তা থেকে কত বলবো 7-8 পা যদি হেঁটে যাওয়া যায়, তারপর থেকেই পুকুরটার ঢাল শুরু হয়েছে। এবার তখন কি হয়েছে, ওই তার পাশ দিয়েই কিন্তু ওই মানে ওই যে বাস স্ট্যান্ড থেকে অশোকনগর স্টেশন পর্যন্ত একটা কানেক্টিং রোড ওটা। তো সেই কারণে অশোকনগর স্টেশন না, ওটা বিল্ডিং মোড় বলে একটা জায়গা ছিল, ওইটা পর্যন্ত সম্ভবত কানেক্টিং রোড ছিল। সেখান দিয়েই অশোকনগর স্টেশনে যেতে হতো, তারপরে আবার ডান দিকে টার্ন নিয়ে এরকম আর কি একটা ব্যাপার ছিল। তো আমি ঠিক বললাম কিনা, বিল্ডিং মোড় বা 5 নাম্বার এরকম একটা ব্যাপার ছিল, আমার এখন ঠিক মতন মনে নেই। মোট কথা ওটা ওই রাস্তাটা দিয়ে সোজাসুজি গেলে অশোকনগর স্টেশনের রাস্তায় ওঠা যেত। তো যাই হোক, ওইখানে ওই পুকুর পাড়ে তো যেহেতু ওই থালা টালা নামিয়ে দিয়ে এসেছে, সেটা তো আর অন্যান্য মানুষেরা জানবে না। আর ওই রাস্তাটা যেহেতু অশোকনগর স্টেশনে যেত, সেই কারণে মানুষ কি হতো, যারা ওই এলাকার মানুষ সরাসরি ওই রাস্তাটা দিয়েই সোজাসুজি স্টেশনের দিকে যেত। তো সেই রকমই এক ভদ্রলোক, তিনি অ্যাকচুয়ালি মানে কি বলবো, তিনি ছিলেন পেশায় বা মানে তিনি ছিলেন একজন ডাক্তার। তো তিনি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে মানে স্টেশন পর্যন্ত উনি যাবেন, স্টেশন থেকে ড্রাইভার ওনাকে মানে স্টেশন পর্যন্ত ওনাকে ছেড়ে ড্রাইভার ফিরে আসবে। উনি কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন বা কোনো নেমন্তন্নতে অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন, আমি সেটা বলতে পারবো না, কিন্তু উনি অশোকনগর স্টেশনে যাচ্ছিলেন। মোট কথা ড্রাইভার ওনাকে নামিয়ে দিয়ে ফিরে আসবে, আবার রাত্রেবেলা যখন উনি ফিরবেন তখন গাড়িটা নিয়ে যাবে, ওনাকে আবার তুলে নিয়ে আসবে। উনি কলকাতার দিকে যাচ্ছিলেন এবং উনি ট্রেনে যাবেন। তো এনিহাউ ওই এলাকাটা যেহেতু কি বলবো একটু অন্ধকার ছিল, ওখানে ঝোপঝাড় ছিল না ঠিক, কিন্তু বেশ নিচে মানে একটু ছোট ছোট জঙ্গল মতন যেরকম সেরকম থাকে, তারপর অনেক কচু গাছ টচু গাছ ছিল, ছোট ছোট কচু গাছ এরকম থাকতো, তো বড় বড় গাছ কিছু ছিল না। তো ওনার ওখানে টয়লেট পেয়েছে। এবার উনি কি করেছেন, স্বাভাবিকভাবেই ওখানে গাড়িটা ড্রাইভারকে থামাতে বলেছেন এবং উনি ওখানে টয়লেট করেছেন। টয়লেট করে উনি আবার গাড়িতে উঠেছেন, উঠে স্টেশনে চলে গেছেন। ওনাকে নামিয়ে দিয়ে ড্রাইভার ফিরে এসেছে, উনি কলকাতায় গেছেন। কলকাতায় যখন যাচ্ছেন উনি, মানে যখন ট্রেনে উঠেছেন, তখন ওনার শরীরের মধ্যে একটা আনইজিনেস লাগছে, একটা জ্বালা জ্বালা লাগছে, একটা খুব খারাপ একটা অনুভূতি হচ্ছে। মানে কিরকম জানি মনে হচ্ছে যে শরীরটা একটা মানে গলা শুকিয়ে আসছে, একটা ড্রাইনেস, একটা কিরকম মানে খুব স্বাভাবিক লাগছে না। উনি নিজের গায়ে হাত দিয়ে দেখলেন যে জ্বর আসছে কিনা, কিন্তু না, জ্বর টর কিছুই না, নর্মাল। কিন্তু ওনার মানে কোথাও বসে থাকতে পারছে না, সারা শরীরের মধ্যে একটা জ্বালা জ্বালা করছে। তো ওনার যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে যাওয়ার কথা ছিল সেটা মনে হয় খুব ইম্পর্টেন্ট ছিল, উনি সেখানে গেলেন। গিয়ে উনি কিন্তু মানে ওনার মানে কিছুই আর ভালো লাগছিল না। তো উনি ওখানে কিছুক্ষণ থেকে, সেটা ওনার কোনো একটা লেকচারই দিতে হোক বা প্রোগ্রাম হোক, যাই হোক, সেটা মোট কথা উনি প্রপারলি অ্যাটেন্ড করতে পারলেন না। কিছুক্ষণ থাকার পরে তখন তো আর এমনি ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, তখনকার দিনে ল্যান্ড ফোন ছিল। হ্যাঁ, তো সেই ল্যান্ড ফোনেও কেবলমাত্র এরকম ওই কি ডাক্তারদের বাড়ি, একটু যারা ধনী সলভেন্ট ফ্যামিলি তাদেরই বাড়িতে ফোন থাকতো। তো উনি যে বাড়িতে গিয়েছিলেন তিনিও নিশ্চয়ই না হয় ডাক্তার, না হয় অ্যাডভোকেট, এরকম কেউ আর কি ছিলেন। তো তার বাড়িতে ফোন ছিল, সেখান থেকে ফোন করে উনি নিজের বাড়িতে ফোন করে জানালেন যে ওনার যে ট্রেনে ফেরার কথা ছিল তার অন্ততপক্ষে 2টো ট্রেন আগে উনি ফিরে আসবেন, যাতে ড্রাইভার গাড়ি নিয়ে স্টেশনে পৌঁছে যায়। তো উনি যখন বাড়িতেই ফোনটা করলেন, তখন ওনার ওয়াইফ তো ফোনটা ধরে ওনার ওয়াইফ কিন্তু ওনাকে তো দেখতে পাচ্ছে না, বললেন যে তোমার কি হয়েছে? বললো, উনি বলছেন না কিছু তো হয়নি। কিন্তু ওনার ওয়াইফ বলছেন, হ্যাঁ তোমার কথাগুলো এরকম জড়ানো লাগছে কেন? তোমার কি মানে
উনি উনি সাসপেক্ট করলেন যে উনি যদি ড্রিঙ্ক করে থাকেন। তুমি কি এক্সেসিভ ড্রিঙ্ক করেছো, বা তোমার কি কোনো কারণে শরীর খুব খারাপ যে কারণে তুমি এইভাবে জড়িয়ে জড়িয়ে কথা, তোমার কি জ্বর এসেছে? তিনি বললেন না না, না আমি ড্রিঙ্ক করেছি, না আমার জ্বর এসেছে, আমার শরীরটা একটুখানি খারাপ লাগছে, আমি তাই দেখে বাড়ি যাবো। তো ওনার ওয়াইফ আর কিছু না বলে ওনাকে বললেন ঠিক আছে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। তো ড্রাইভার গাড়ি নিয়ে ওনার বাড়িতেই বসা ছিল, মানে ওই ওনার মিসেসের যদি কোথাও বেরোতে লাগে বাজার টাজার বা কোনো জায়গায়, বা ওনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য কোথাও যদি নিয়ে যেতে হয়, সেই কারণে গাড়িটাকে উনি বাড়ি পাঠিয়ে দিতেন। আর ড্রাইভার সকাল থেকে রাত পর্যন্ত ওনার বাড়িতেই থাকতো, তারপরে রাতে আবার গাড়ি টাড়ি লক করে গ্যারেজে ঢুকিয়ে দিয়ে বাড়ি চলে যেত। তো উনি ড্রাইভারকে বললেন যে এরকম তোদের স্যার, মানে তোদের হোক তোমার হোক, স্যার চলে আসছে, তো এই কি 8:26 বা কিছুর একটা ট্রেনে, তো সেই সময় তুমি চলে যাও, মানে উনি 10টার মধ্যে ফেরত চলে আসবেন, তো তুমি গিয়ে নিয়ে এসো, শরীরটা ভালো নয়। তো যথারীতি উনি ট্রেনে উঠেছেন এবং ফিরে এসেছেন। তো ড্রাইভার না ওই মানে যখন ডাক্তারবাবু নেমেছে তখন ড্রাইভার তাকে দেখে রীতিমতন চমকে গেছে। কেন চমকে গেছে? যে একটা ফর্সা টুকটুকে লম্বা মানে সৌম্যকান্তি চেহারার মানুষ ঠিক 2 ঘন্টার মধ্যে কেমন একটা পেল মানে বিবর্ণ হয়ে গেছে পুরো, এবং তার চোখ মানে একদম পুরো টুকটুকে লাল, মানে মানুষের হাই টেম্পারেচার থাকলে যেরকম চোখ হয়ে যায় সেই রকম, মানে তার থেকেও বেশি, মানে যেটা আমি শুনেছিলাম মানে বলে না জবা ফুলের মতো লাল, তো সেই রকম লাল। এবং না মানে উনি যখন হাঁটছেন স্টেপিংসগুলো ঠিক নেই। তখন ড্রাইভার ভেবেছে যে উনি ড্রিঙ্কই করেছেন, সেই কারণে এরকম মানে স্টেপিংসগুলো। তো ড্রাইভার গিয়ে মানে স্টেশন থেকে নেমে যখন সিঁড়ি দিয়ে নেমে আসছে, ওনার গিয়ে গাড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে গিয়ে ওনাকে হাতটা ধরেছে। হাতটা ধরে দেখেছে যে না জ্বরও নেই গায়ে, আর ড্রিঙ্ক করলে মুখ থেকে তো একটা স্মেল আসবে, সেরকমও কোনো কিছু নেই। তখন না ড্রাইভার একটু ঘাবড়ে গেছে, বলছে তার কি হয়েছে? তা উনি যখন উত্তর বলছে আমার কিছু হয়নি, মানে এইভাবে উত্তরটা দিচ্ছে। তো ড্রাইভার না মানে পুরো ঘাবড়ে গেছে যে লোকটার জ্বর হয়নি, ড্রিঙ্ক করেনি, এরকম জড়িয়ে পেঁচিয়ে গেছে, তার মানে কি লোকটার মানে অন্য কোনো শরীর খারাপ হচ্ছে। তো উনি বলেছেন আপনি বসুন বসুন বলে ড্রাইভার আবার কি করেছে যে ওই মানে ওখান দিয়ে আসতে গিয়ে অন্য কোনো একজন ডক্টরের বাড়ি ওখানে পড়ে, মানে আসার পথে। তো ড্রাইভার সেই নেমে মানে উনি কিন্তু ডাক্তারবাবু যে গাড়িতে উঠেছেন, উঠে পেছনের সিটে বসেছেন, হেলান দিয়েছেন এবং চোখ বুজে রয়েছে মানে ফেলেছেন। ওই যে গাড়ি থেকে ওই ড্রাইভার যে গাড়িটা থেকে নেমেছে বা কিছু, ডাক্তারবাবু কিন্তু সেটা জানতেন না। নেমে ওখানে যে ওনার আরে মানে অন্য যে ডাক্তার তিনি ছিলেন এর বন্ধু, তাকে মানে বলেছে যে ডাক্তারবাবু আপনি যদি পারেন একবার বাড়ি আসুন, স্যারের শরীর আর কি ভালো নয়, গাড়িতেই আছে, তো এখানে আমি দাঁড়াবো না, আপনি যদি পারেন একবার আসুন। তো বলে ও ওই আসবে কি আসবে না সেটা শোনার জন্য অপেক্ষা করেনি, নক করে এটা বলেও চলে এসছে বাড়িতে। কারণ ও প্রচণ্ড নার্ভাস হয়ে গেছে যে স্যারের এটা কি হলো। তো তারপরে ডাক্তারবাবুকে ও বাড়িতে পৌঁছে দিয়েছে, পৌঁছে দিয়ে ও নিজে মানে ওর তো তখন ডিউটি শেষ, ওর তো আর কোনো কাজ নেই সেদিনকে, ওর বাড়ি যাওয়ার কথা। তো ও নিজেই বলছে যে আমি না মানে ভালো বুঝতে পারছি না, তো আমি বাড়িতে বলে আসছি আমি আজকে থাকি এখানটায়, কারণ আমি স্যারের ভালো মানে আমার ভালো লাগছে না বিষয়টা। এইরকম একটা হওয়া এইটুকু সময়ের মধ্যে কি হলো। তো ও ডাক্তারবাবুকে নামিয়ে দিয়েছে। এবার ডাক্তারবাবুর স্ত্রী যখন ডাক্তারবাবুকে দেখেছে
মানে সে মানে বিভৎস ভয় পেয়ে গেছে। তো বাড়িতে থাকতেন ডাক্তারবাবুর বিধবা মা আর ওনার এক ছেলে এক মেয়ে, ডাক্তারবাবুর স্ত্রী, আর হচ্ছে ওনার ভাসুর বা দেওর এরকম একজন থাকতেন। তিনি ছিলেন আনম্যারিড। তিনি আবার মানে কি বলবো, তিনি একটু ঠাকুর দেবতা জপ তপ এই সমস্ত নিয়ে থাকতেন। তো মানে বৌদি ওই রকম অবস্থা দেখে তাড়াতাড়ি করে মানে তার দেওরকে ডাকতে গেছে। একটা দিনে ঠাকুরপো বলতো যে ঠাকুরপো দেখতে এসো, দেখো এসে তোমার দাদার কি অবস্থা, এইভাবে গিয়ে কলকাতা থেকে ফিরলো যেই এইরকম অবস্থা। তো ঠাকুরপো আর কি উঠে এসে তার দাদাকে দেখে সে কিচ্ছু মানে একটা কথাও না বলে সে নিজের ঘরে চলে গেছে, মানে কিছুই বলেনি। তারপরে ড্রাইভার তার বাড়ি থেকে বলে টলে ফিরে এসছে যে তাকে আজকে রাত্রে থাকতে হবে, এবং যে ডাক্তারের কাছে সে খবর দিয়ে এসেছিল সেই ডাক্তারবাবু তার একটা স্কুটার নিয়ে এসেছে মানে বন্ধুর বাড়িতে, এবং বলেও দিয়েছিল ড্রাইভার যে আমি মানে ওনাকে খবর দিয়ে এসেছি যাতে একবার দেখে যায়। সে মানে চেক করছে, পালস চেক করলো, মানে টেম্পারেচার নিল, হার্ট মানে যেটা প্রেশার, হার্টবিট দেখলো, প্রেশার দেখলো, তাতে মানে কিছু তেমন মানে একটা অ্যাবনর্মালিটিস কিছু নেই, সব কিছুই নর্মাল, শুধু হার্টবিটটা স্লাইট হাই, টেম্পারেচার নর্মাল। কিন্তু লোকটার আস্তে আস্তে কথা পুরো পেঁচিয়ে যাচ্ছে। তো তখনকার দিনে ওরকম কথায় কথায় ইসিজি করার জায়গা অশোকনগরে ছিল না। তো উনি বললেন যে এই পেশেন্ট এখানে না রেখে হসপিটালাইজড করে দেওয়া ভালো। তো তখন সবই তো হসপিটাল ছিল, তখন তো এত নার্সিংহোম ছিল না, থাকলেও কলকাতায় 2-1টা নার্সিংহোম ছিল। তো যাই হোক, উনি রেফার টু হসপিটাল করে দিলেন। তো মানে তখন ওই মানে ভদ্রলোককে যখন হসপিটালে নিয়ে যাবে তখন ওই ভদ্রলোক মানে হসপিটালে যেতে চাইছে না। ওই ভদ্রলোক মানে ডাক্তারবাবু আর কি, তার যে ঘরের মধ্যে যখন সে ঢুকলো তিনি কিন্তু তার জামা কাপড়টাও ছাড়লেন না। হ্যাঁ, জামা কাপড় টাপড় না ছেড়ে তিনি মানে ওইভাবেই গিয়ে ওনার একটা ইজি চেয়ার মতো ছিল, তার মধ্যে উনি মানে ইভেন কি জুতোটা শুধুমাত্র ওনার খোলানো গিয়েছিল, মোজাটাও উনি খোলেননি। তো সেভাবেই আর কি বসে রয়েছে। তারপরে মানে প্রায় জোর জবরদস্তি করে ধরে ওনাকে হসপিটালাইজড করা হয়েছে, সেই রাত্রেই হসপিটালাইজড করা হয়েছে। কিন্তু হসপিটালাইজড করে কি হবে, মানে আলটিমেটলি ওনার তো মানে শারীরিক কোনো অবস্থার সেভাবে কিছু হয়নি, যা কিছু মানে দেখছে সে সবটাই নর্মাল, মানে না আছে জ্বর, না আছে প্রেশার হাই, না কোনো কিছু, মানে সেরকম কিচ্ছু নেই। তো যাই হোক, ওনাকে তখন ওখানে হাবড়া হসপিটাল ছিল, তখন অশোকনগর হসপিটাল কিন্তু হয়নি, তখন হাবড়া হসপিটাল ছিল। হাবড়া হসপিটাল থেকে তখন ডিরেক্ট এনআরএসে ট্রান্সফার করতো, ওনাকে এনআরএসে ট্রান্সফার করা হলো, কারণ কেউ কিছু ধরতে পারছে না, এবং এনআরএসে থেকে ওনাকে ডিরেক্ট মেডিকেল কলেজে ট্রান্সফার করা হলো। এর মানে এইটুকু করতে করতে 2 দিন কেটে গেছে, কিন্তু ওনার কিন্তু কোনো উন্নতি হয়নি। ওনাকে স্যালাইন দেওয়া হয়েছে, আর কি দেখা গেল যে ওই 2 দিনে উনি কিন্তু মানে পুরো ওনার মুখ চোখ পুরো কালো হয়ে গেল। মানে একটা মানুষ একটু মানে ঝলসে গেলে যেরকম মানে ঠিক পুরো পুড়ে যাওয়া না, কিন্তু হয় না মানে ট্যান হয়ে গেলে যেরকম হয়, একটা ভরসা মানুষের গায়ে ট্যান পড়লে যেরকম হয়, ঠিক সেই রকম কিন্তু তার মানে স্কিনটা আস্তে আস্তে হতে লাগলো। তো স্বাভাবিকভাবে ডার্মাটাইটিস ডিপার্টমেন্টেও ওনাকে দেখানো হলো, বাট কোনো মানে ডার্মাটাইটিস কোনো ডিজিজ সেটা কিন্তু ওরকমভাবে অত দ্রুত স্প্রেড করে না। তারপরে আরও ব্লাড টেস্ট যা করার মোটামুটি তখনকার দিনে যা অ্যাভেলেবেল ছিল সব কিছু করা হয়েও কিন্তু কোনো কিছু হলো না। তখন হসপিটাল বললেন যে
আর ওনার কি হলো মানে কথা, পুরো কথাটা উনি তখন কোনো কথা বলতে পারছেন না, বলছে মানে উনি কিন্তু কথা বলছে, বাট সেটা বোঝার মতন ক্যাপাসিটি কিন্তু কারোর আর নেই, মানে বোঝা যাচ্ছে না উনি কি বলছে, সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু উনি বলছেন, উনি সব কথাই বলছেন। আর খাওয়া দাওয়া করতে পারছেন না কোনো কিছু। তো এই অবস্থায় ওনাকে রিলিজ করে দিল, কারণ রেখে কোনো লাভ নেই, রিলিজ করে দিল। এইবার উনি যখন বাড়িতে আসবেন, মানে আসছে যখন নিয়ে, তখন ওনার ভাই বললেন যে আমার জানা দরকার যে কোথা থেকে কি হলো, মানে কি কি ব্যাপার, মানে নিয়ে এসেছে ওনাকে, কিন্তু কি করে দাদার এরকম হলো সেইটা আমার জানার দরকার। মানে যেদিন নিয়ে আসবে সেদিনকে আর কি ওনার ভাই এটা খোঁজ করতে বেরোলো আর কি, যে কি হয়েছিল কি না হয়েছিল। তা ওনার দাদা যখন আর কি বেরিয়েছিলেন সেনকে বাড়িতে, সেটা তখন প্রায় সন্ধে। তো ওই রাস্তা দিয়ে যারা মানে যাতায়াত করতো, তাদের বাড়ি ঘর যে আছে যাদের, তাদের কাছে গিয়ে শুনলেন যে এরকম কি জানেন কিছু, সেদিনকে এরকম এক ভদ্রলোক এখানে দিয়ে গিয়েছেন, গাড়ি থেকে নেমেছেন, এখানে ড্রাইভার এটুকু বলেছে যে ওখানে টয়লেট করেছে ডাক্তারবাবু, ওখানে নেমে টয়লেট করে ভাই শুনেছে যে কি হয়েছে, বলছে এখান থেকে বেরিয়েছেন, বেরিয়ে ডাক্তারবাবু ওখানে টয়লেট করেছেন, তারপরে সোজা গিয়ে ট্রেনে উঠেছেন। আর আমি আবার আসার সময় নিয়ে এসেছি, তখন আর ডাক্তারবাবু কোথাও নামেনি, আর তখনই আমি এরকম দেখতে পেয়েছি যে ওনার এরকম চোখ টোক লাল। তখন ওই ওনার ভাই আর কি বলছেন যে যে কোথায় দাদা আর কি অ্যাকচুয়ালি কোথায় টয়লেটটা করেছেন, উনি দেখতে গেছেন। তো দেখতে গিয়ে উনি দেখছেন যে ওনার দাদা যেখানে টয়লেট মানে স্পটটা দেখাচ্ছে যে এরকম জায়গায় ডাক্তারবাবু গিয়েছিলেন টয়লেট করতে, তো সেই জায়গাটা একটা ছোট করমচা গাছ ছিল। সেই করমচা গাছে মানে ওই ড্রাইভার বলতে পেরেছে এই কারণে যে ওখানে একটা ছোট গাছ ছিল, দেখেছে সেই গাছের পাশে দাঁড়িয়ে টয়লেট করেছে ডাক্তারবাবু, দেখেছে সেখানে, বলেছে সেখানে করেছে। তো দিনের বেলায় গেছে, তো গিয়ে দেখতে পেয়েছে যে ওখানে একটা করমচা গাছ ছিল। এবারে ও ঝুঁকে পড়ে দেখছে যে ওইখানে ওই রকম পিণ্ড দেওয়ার যে মাটির সরা, সেই রকম সরা পড়ে রয়েছে, সেটা এক না একাধিক ওরকম সরা পড়ে রয়েছে। তো ওর না একটা মনের মধ্যে মানে খচখচ করেছে যে এখানটায় দাদা টয়লেট করেছে। তো ওর মনে হয়েছে ও এবার এগিয়ে এবার পাড়ার মধ্যে খোঁজ নিচ্ছে, মানে যে তারিখটায় ওর দাদা কলকাতায় গিয়েছিল, মানে ডাক্তারবাবু কলকাতায় গিয়েছিল, তো সেই ডেটে এখানে কারোর শ্রাদ্ধ শান্তি বা কোনো বাৎসরিক এরকম কিছু ছিল কিনা। তো করতে করতে একটু এগিয়েই একটা বট গাছ ছিল ওখানে, তো বট গাছের পাশে ছিল ঘোষপাড়া। তো জানতে পারলো যে ওই ঘোষপাড়ায় একজনের শ্রাদ্ধ ছিল সেদিনকে, এবং সেই শ্রাদ্ধ করার পরে, শ্রাদ্ধ শান্তি মেশার পরে ওখানে সরাটা দিয়ে এসছে। তো তখন জানতে চাইলো যে কটা নাগাদ সরাটা দিয়ে এসছে। তারা তখন বলছে ওটা যেহেতু গরমকাল ছিল, বলছে 6:30 নাগাদ, 6:30 পৌনে 7টা নাগাদ আর কি, সন্ধে হয় যখন, তখন সরাটা দিয়ে এসছে। আর ওর দাদাও টয়লেটটা করেছে কখন, দাদা বাড়ি থেকে বেরিয়েছে 6:30টার সময়। তো ওখান থেকে ঘুরে আসতে মানে প্রায় ওই 15 মিনিট মতন বা 10 মিনিট মতন লেগেছে, তারপরে নেমেছেন, টয়লেট করেছেন। মানে ওটা দিয়ে যাওয়া আর ওনার টয়লেট করা দুটো সময় প্রায় এক, অর্থাৎ উনি একটা ক্যালকুলেশনে পৌঁছলেন যে ওই সরাটা যখন নামিয়ে দিয়ে গেছে তার পরপরই, মানে ওরা চলে গেছে তার পরপরই ওখানে গাড়িটা এসছে, ওর দাদা নেমেছে এবং ওর দাদা টয়লেট করেছে। এবং সেখানে হয়তো ওই টয়লেটের কোনো কিছু, ওই যে সরাটা দিয়েছে যেহেতু নিচের দিকে দেওয়া রয়েছে, আর উনি তো পুকুরের পাড় থেকে টয়লেট করেছেন, তো সে তার কিছু অংশ হয়তো ওই পাত্রর মধ্যে গিয়ে পড়েছে, এটা উনি সাসপেক্ট করলেন। এবং যেহেতু ওটা মেন শ্রাদ্ধ কাজ ছিল এবং ওইখানে
উনি টয়লেট করেছেন, তার মানে কি যে আত্মা ওই জিনিসটার গ্রহণ করতে এসেছিল তার খাবারে উনি টয়লেট করেছেন। তো সেই আত্মার কোনো প্রভাব ওনার ওপরে পড়েছে, এটা ওর ভাই আর কি একটা ধারণায় পৌঁছলো। তো এদিকে তো ডাক্তারবাবু বাড়িতে নিয়ে এসছে, তার অবস্থা কিন্তু ভালো তো কিছুই হয়নি, উল্টে একদম মানে যেন মানে একটা বিবর্ণ মানুষ বলে যেরকম হয়। আর উনি খুব মোটা সোটা ছিলেন, কিন্তু এই কদিনে প্রথমত খাওয়া দাওয়া নেই কিছু, শুধু স্যালাইনের ওপর ছিলেন। তো একদম যেন মানে শুকিয়ে গেছেন উনি পুরো। তো ওনার ভাই বললো যে এটা এইভাবে ওষুধপত্রে ছাড়ার বিষয় নয়। তো ওরা কলকাতায় কোনো এক কালীবাড়িতে, যদি আমি জানি কোন কালীবাড়িতে, আমি নামটা বলছি না এখানে, সেই কালীবাড়ির একজন সাধক ছিলেন, যিনি ওনার যে এই যে ভাইয়ের মানে সাথে মানে সমগুরুর শিষ্য ছিলেন। তো তিনি জানতেন যে এই সমস্ত আত্মা প্রেত এই সমস্ত বিষয়ে কিছু জানতেন, এবং কিছু না বেশ ভালোই জানতেন, এবং তিনি এর বিষয়ে কাজকর্মও করতেন। তো তাকে ডেকে আর কি বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে এবার ওই মানে ভদ্রলোক ওনার বন্ধু এসে বলল যে হ্যাঁ তুমি যেটা সন্দেহ করেছো এটা সেটাই। তো উনি একটা ওই ক্রিয়াকর্ম করে ওখানে বসে ওনাকে বসিয়ে, আর উনি কি করছেন, ওই চেয়ারটার উপর গিয়ে বসে থাকছেন, উনি না কোথাও নড়ছেন না কোথাও চড়ছেন, আর অনর্গল শুধু বকে যাচ্ছেন, যেটা মানে আও আও এরকম একটা আওয়াজ বেরোচ্ছে, আর কিছুই বেরোচ্ছে না, কিন্তু উনি বলার চেষ্টা করছেন সমস্ত কিছু। ওনাকে কিন্তু জিজ্ঞাসাও করা হয়েছে যে কিছু কি হয়েছিল, তুমি কি দেখেছো কিছু, তোমার মানে কাছে কি কেউ এসেছিল, মানে কেউ কি তোমাকে কিছু বলেছে, তুমি কি কিছু করেছো, কিছু পারিয়েছো, এরকম বলছে। মানে উনি কিন্তু সব কথারই উত্তর দিচ্ছেন, কিন্তু কেউ সেটা বুঝতে পারছে না, এমন জড়িয়ে পেঁচিয়ে বলছেন। তো যাই হোক, এবং আস্তে আস্তে না উনি কি করতে লাগলেন, উনি না মানে ইরিটেটেড একটা স্টেজে পৌঁছে যাচ্ছেন, যেহেতু ওনার কথা কেউ বুঝতে পারছে না, তারপরে খাওয়া দাওয়া করতে পারছে না, তো যে কারণে মানে ওনার ধারে কাছে কেউ আর তখন যেতে পারছে না, এতটা ইরিটেটেড উনি। তো যাই হোক, উনি ওই চেয়ারে বসে রয়েছেন, এবং ওনার সামনেই যে ক্রিয়াকর্ম করে এবার ওই যে মানে ওনার ভাই, তারপরে ড্রাইভার, এরা সব দাঁড়িয়ে রয়েছে সামনে, মানে যাতে উনি কোনো রকমভাবে ওই যে ক্রিয়াকর্ম করছিল তাতে বাধা দিতে না পারে করে একটা মানে যাই হোক যেভাবেই হোক ক্রিয়াকর্ম, সেই ক্রিয়াকর্মের পদ্ধতি বলছি না, আমি শুনেছি কিভাবে করেছিল। তো যাই হোক সেগুলো করে মোট কথা একটা ছাই নিয়ে এবার হাতে নিয়ে সেটাকে এরকমভাবে ফু দিয়ে ওনার চারপাশ দিয়ে ওই যে বলবো কি মানে তান্ত্রিক বলুন পুরোহিত বলুন তিনি উড়িয়ে দিলেন। উড়িয়ে দেওয়ার পরে কিন্তু ওনার সারা গায়ে ওই ছাইটা কিন্তু ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পর না ওনার এরকম এরকম করে ঝাঁকুনি দেওয়া শুরু করলো। কিন্তু ওরকম ঝাঁকুনি দিচ্ছিলেন না, কিছুই করছিলেন না, ঝাঁকুনি দেওয়া শুরু করলো। তো উনি তখন ওই মানে যিনি পুরোহিত তিনি মানে কনফার্ম বললেন হ্যাঁ ওনার উপর একটা অশুভ আত্মার দৃষ্টি আছে, এবং সেই আত্মা মানে ওনার শরীরের উপর ভর করে আছে। তো এটার নিরাময়ের উপায় কি? তখন বললেন যে ওই যে বাড়িতে শ্রাদ্ধ হয়েছিল সেই বাড়ির কাউকে ডেকে আনুন। তো স্বাভাবিকভাবেই যে বাড়িতে শ্রাদ্ধ হয়েছিল তার ছেলেকে ডেকে এনেছে, তার ছেলের বউ এবং মানে সেই যার স্বামী আর কি, সে তিনজন মিলে এসে আর কি বলছে যে আপনারা এরকম দিনে শ্রাদ্ধ করেছিলেন, তো উনি এরকম আর কি এই ঘটনাটা ঘটেছে, হয়তো বা ওনার যে উনি যে টয়লেট করেছিলেন তার কিছু অংশ হয়তো ওই শ্রাদ্ধ পাত্রে মানে পিণ্ড পাত্রে পড়েছে। তো এই থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে গয়ায় গিয়ে আপনাদেরকে পিণ্ডদান করতে হবে, এবং তার সাথে ওনাকেও যেতে হবে, মানে উনিও সেই একই জায়গায় বসে পিণ্ডদানটা করবেন, মানে ওনারাও পিণ্ডদান করবেন, উনি তাদেরকে টাচ করে থাকুন বা
যে ক্রিয়া পদ্ধতিতে হোক সেটা ওনাকে করতে, মানে একসাথে পিণ্ডদান করতে হবে, না হলে মানে ওনার যে পিণ্ডটা উনি গ্রহণ করছিলেন সেই পিণ্ডদানে উনি বাধা দিয়েছেন, সেই কারণে ওনাকে গিয়ে পুনরায় পিণ্ডদান করতে হবে, না হলে এটা থেকে কিন্তু মুক্ত হওয়ার কোনো উপায় ওনার নেই। তো সেই সময়ে মানে ওই যে ঘটনাটা বলার পরে ঠিক 15 দিনের মধ্যে ওনারা মানে তা 15 দিনের মধ্যে গিয়ে গয়াতে এই পরিবারের লোকদের সমস্ত খরচপত্র দিয়ে এবং পিণ্ডদানে শুধুমাত্র এই যে ঘোষ পরিবার ছিল তারা 1টি টাকা মাত্র দিয়েছিল, বাকি সমস্ত খরচ এই ডাক্তারবাবুর পরিবার দিয়ে সেই পিণ্ডদান করিয়ে গয়াতে যখন আর কি পিণ্ডদান শেষ করলেন, ওই মানুষটির পিণ্ডদান শেষ করলেন এবং উনি মানে একটা ফল আর কি মন্ত্রপুত করে দিয়েছিলেন, যে ফলটা উনি মানে ওই ডাক্তারবাবু স্পেশালি ওই পিণ্ড হিসেবে দেবেন এবং ঠিক নিয়ম মতন যে ফলটা পিণ্ডতে দেয় সে ফলটা আর কোনোদিনও খেতে পারেন না, তো উনি আর সারা জীবনের মতনই ওই ফলটা খেতে পারবেন না। তো ওইটা কিন্তু একটা কোনো মন্ত্রতন্ত্র বলে ওই ফলটাকে দেওয়া হয়েছিল। তো সেইটা দান করার পরে ওই গয়ায় পিণ্ডদান শেষ হয়েছে, তারপরে যখন ডাক্তারবাবু ওই আর কি ফলটাকে পিণ্ড হিসেবে দান করলেন, মন্ত্র পড়া ফলটাকে কিন্তু ওখানে যে নিয়মে মন্ত্র পড়ে পিণ্ডদান করতে হয় সেইভাবেই করেছেন। তারপরে কিন্তু উনি যখন উনি তো তখন পুরো অসুস্থ, ধরে যখন মানে হোটেলে ফিরিয়ে নিয়ে আসা হলো, তখন কিন্তু উনি প্রথম বললেন জল খাবো, এই কথাটা প্রথম বলেছিলেন জল খাবো, এবং যে কথাটা মানে জড়ানো থাকলেও বোঝা গিয়েছিল কথাটা যে জল খাবো। উনি কিন্তু সেই অতদিন পরে প্রথমে মানে জল খেতে চাইলেন। তো উনি যেহেতু অতদিন আর কি অসুস্থ ছিলেন এবং প্রায় খাদ্য বিষয়টা ত্যাগই করেছিলেন, সেই কারণে ওনাকে তখন জল না দিয়ে মানে ওই বার্লি সাবু এই সমস্ত কিছু দিয়ে কি একটা করে ওনাকে খেতে দেওয়া হলো প্রথম, এবং সেই প্রথম মানে ওনাকে ধরে আবার খাওয়ানো গেল। তো তারপরে উনি এই ওইখান থেকে আবার তাকে বাড়ি নিয়ে আসা হলো এবং আস্তে আস্তে উনি আবার সুস্থ হয়ে উঠলেন। এবং এই মানে টোটাল যে ঘটনাটা আমি আজকে 20 মিনিটে হোক 30 মিনিটে হোক আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই সম্পূর্ণ বিষয়টা ওনার সেরে ওঠা, মানে পিণ্ডদানটা তো 15 দিনের মধ্যে করে আসলেন, সেরে উঠতে সারা বছরটি চলে গিয়েছিল। ওনার সম্পূর্ণ সুস্থ হয়ে আবার যাবে কিন্তু উনি পেশেন্ট দেখতে পারতেন, তার মধ্যে কিন্তু উনি আর কোনো পেশেন্ট দেখা বা কোনো কিছু উনি করতে পারেননি। তো উনি যেহেতু ডাক্তার ছিলেন, উনি কিন্তু নিজেও এই বিষয়টিকে মানে মেনে নিতে পারছিলেন না যে এরকম সত্যিই হতে পারে, এবং উনি এই যে পিণ্ডদানের আগে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে উনি কিন্তু তার বিন্দু বিসর্গ পরবর্তীতে মনে করে বলতে পারেননি যে এই ঘটনাগুলো ঘটেছিল বা এই হয়েছিল। ওনার শুধুমাত্র এইটুকুই মনে ছিল যে উনি ওখানে টয়লেট করে এসেছিলেন এবং তারপরে উনি ট্রেনে উঠে কলকাতায় গিয়েছিলেন। উনি যে কলকাতা থেকে ফিরেছেন তারপরে যে এত ঘটনা ঘটেছে ওনার কিন্তু কোনো কথাই ওনার স্মৃতিতে ছিল না। এই ছিল আজকের আমার প্রথম উপস্থাপন, এবং এটা একটা সত্য কাহিনী। জানি না আপনাদের কেমন লাগলো সেটা পরবর্তীতে কমেন্ট করে জানাবেন। আমি একটু সময়টা দেখিনি, আমি আর একটা একদম ছোট্ট গল্প বা ঘটনা বলবো, যদিও ঘটনাটা বড়ই কিন্তু আমি সংক্ষেপে বলবো একদম, কারণ আমার যেহেতু আগের দিনটাও আসা হয়নি, মানে অনেকগুলো ঘটনা একসাথে হয়ে রয়েছে, সেই কারণে এই ছোট্ট করে ঘটনাটা আমি বলে দিই।
আগেকার দিনে মানে গ্রামের মধ্যে যে শ্মশান থাকতো না, তো সেই রকম এই যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে এই এই সেই রকম একটা গ্রামের মধ্যে শ্মশানের কাছাকাছি জায়গার ঘটনা নিয়ে। গ্রামের মধ্যে একটু কি বলবো, একটু ধনী পরিবারগুলো, যে একটা হয় না যে একটা পাকা বাড়ি থাকে, সেই পাকা বাড়িওয়ালা একটা আর কি বাড়ি, ওরকম সারা গ্রামের মধ্যে হয়তো দেখা গেল 10টা পাকা বাড়ি আছে, সেরকম আর কি একটা পাকা বাড়ি। তো সেই বাড়িতে আর কি থাকে একটা পরিবার, তাদের একটি ছেলে তখন ক্লাস 9-এ পড়ে, গ্রামের স্কুলে পড়ে। তো সে যেখানে পড়তে যেত, আগেকার দিনে ছিল না একজন মাস্টারই সমস্ত সাবজেক্ট পড়াতো, তো সেই রকম এক মাস্টারের কাছে সে পড়তে যেত। তো যেহেতু সমস্ত সাবজেক্ট উনি পড়াতে অনেকটা সময় লাগতো, তো ওই সন্ধে 6টা থেকে পড়ানো শুরু করতো, আর রাত্রি 10টা অবধি, 9:30 অবধি পড়াতো। তো কি হতো, শীতের দিনে 10টা মানে গ্রামের রাত, অনেক রাত, কিন্তু উনি পড়াতেন যেহেতু ভালোভাবে এবং সব সাবজেক্টগুলোকে টাচ করতে হতো, সেই কারণে ওনার ওরকমই সময় লাগতো। তা উনি যে কারণে ওনার ছাত্রদের বলতেন যে সবাইকে একটা লণ্ঠন নিয়ে আসবি, তখনকার দিনে হ্যারিকেন ছিল। তো এটাও আমাদের ছোটবেলাকারই গল্প, তো যদিও ওইটা অশোকনগরের গল্প না, অন্য জায়গার গল্প। তো উনি বলতেন যে তোরা সাথে করে একটা হ্যারিকেন নিয়ে আসবি, কারণ যে পথ দিয়ে ওরা ফিরবে সেই পথে কোনো আলো ছিল না, এবং সেখানটা দিয়ে যেতে গেলে ওই চাষের জমি পড়তো, চাষের জমির পাশ দিয়ে হয় পুরো ঘুরে আসতে হবে, আর নয় মাঠের মধ্যে দিয়ে, চাষের জমির মাঠের মধ্য দিয়ে আল ধরে ওদের আসতে হবে, তাহলে সেটা অনেক শর্টকাট হবে। মাঠের পাশ দিয়ে ঘুরে আসতে যে জায়গাটা 20 থেকে 25 মিনিট লাগবে, মাঠের মধ্যে দিয়ে গেলে সেই রাস্তাটাই 10 মিনিটে, মানে আল ধরে গেলে সেটা 10 মিনিটে শেষ হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই আলটা যেখানে শেষ হচ্ছে তার পাশ দিয়ে ছিল শ্মশানে যাওয়ার রাস্তা। হ্যাঁ, কিন্তু শ্মশানটা একটু ভেতরে ছিল, কিন্তু ওটা ছিল শ্মশানে যাওয়ার রাস্তা। এবং আলের পাশে যে মানে আলের ঠিক পাশেই একটা জমির পরেই হচ্ছে একটা পুকুর মতন ছিল, যেখান থেকে ওই দাহ করে এসে মানুষ ওই পুকুরটায় স্নান করত। তো ওই রাস্তাটা সচরাচর একটু লোক অ্যাভয়েড করতো, আর যদি ওই মাঠের জমিটা ঘুরে যেত তাহলে তো শ্মশানটাকে বাদ দিয়ে রাস্তায় পড়ে যেত। তো এই ছেলেটি এবং তার আরও 2-3টে বন্ধু ছিল, তারা ছিল অত্যন্ত ডাকাবুকো টাইপের। তারা কোনোদিনও মানে কেয়ার করতো না, তারা কোনোদিনও রাস্তা ঘুরে যেত না। তাদের হাতে হেরিকেন থাকতো ঠিকই, কারণ মাঠের মধ্যে সাপখোপ থাকতে পারে, সেই কারণে হেরিকেন থাকতো ঠিকই, কিন্তু তারা ওই পথ দিয়েই যেত, ওই আলের পথ দিয়েই তারা যেত, যাতে তাড়াতাড়ি তারা পৌঁছে যায়। আর সব গান গাইতে গাইতে হই চই করতে 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 যেত। যেদিনের ঘটনাটা বলছি সেই দিন ছিল অমাবস্যা। এবার ওদের কাছে কি অমাবস্যা আর কি পূর্ণিমা, ওরা তো অমাবস্যা পূর্ণিমার ধারই ধারে না, জানেই না কবে অমাবস্যা পূর্ণিমা। ওরা বেশ মনের আনন্দে মানে গেছে। আর সেদিনকে ওই স্যারের বাড়িতে মানে কোনো একটা কিছু অনুষ্ঠান, আগের দিন থাকুক বা পরের দিন থাকুক, মোট কথা ওদেরকে সেদিনকে বাড়িতে মাছের চপ ভেজে ওই মাস্টারমশাইয়ের যে বউ, যিনি চপ আর মুড়ি খেতে দিয়েছিলেন, মাছের চপ আর মুড়ি। এবার ছেলেপুলে মানুষ চপ মুড়ি খেয়েছে, খেয়ে কি আর সবাই মুখ টুক ধোয়? মুড়ি খেয়েছে শুকনো জিনিস, চপ খেয়েছে শুকনো জিনিস, তারা আর মুখ টুক ধোয়নি, জল খেয়েছে হয়তো, খায়নি। মোট কথা তারা ওইভাবেই ফিরছিল ওই রাস্তা দিয়ে। এবার ফিরছে যখন তারা, এবার ওই যে ছেলেটির কথা আমি বলছি, যে ওই বললাম যে গ্রামের মধ্যে একটু ধনী পরিবারের সে ছেলে, তার দাঁতের ভেতরে
কোনো একটা ওই চপের টুকরো বা পেঁয়াজের টুকরো কিছু একটা আটকে ছিল। তা সে মাঝে মাঝেই মানে জিভ দিয়ে দাঁত খোঁচাচ্ছে আর থু থু করে থুতু ফেলছে, মানে ওই ওই ইটা মানে কি বলবো, ওই কাঁটাটা বা ওই পেঁয়াজটা যেটা তার মুখে আর কি আটকে ছিল দাঁতে, সেটা সে থুথু করে ফেলার চেষ্টা করছে। আর না ফেলতে পেরে কি হচ্ছে, মুখে একটু সালাইভা আসছে, সেইটাকে আবার থু করে ফেলছে। তো এরকম আলের মধ্যে দিয়ে যাচ্ছে, যখন অন্তত পক্ষে 5-7 মাসে থু থু করে থুতু ফেলেছে। তো ওই যে যেখানে মানে ওরা স্নান করতো শ্মশান থেকে এসে মানুষ, তো সেইখানেও ও একবার থুতু ফেলেছে। এবার তারপর বাড়ি চলে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করেছে বিন্দাস। খাওয়া দাওয়া করে যেরকম বই খাতা রেখে গল্প গুজব করে মানে লোকে ঘুমায়, তো ও ঘুমাতে গেছে। আর তখনকার দিনে রেডিও ছিল, রেডিওতে হিন্দি গান হতো। তো এই ছেলেটির স্বভাব ছিল হিন্দি গান শুনতে শুনতে সে অঙ্ক করতো রাত্রিবেলায়। তো সে অঙ্ক করছে। আচ্ছা, এবার বলি যে যে ঘরটায় সে পড়তো সেই ঘরটায় সে ঘুমাতো, মানে যে ঘরে পড়তো সে ঘরেই ঘুমাতো, এবং তার সাথে তার এক ভাই আর হচ্ছে তার আরেকটা কিরকম কাকার গোছেরই হবে, হ্যাঁ, মানে ওই যে ছোট কাকা গোছের একজন থাকে না, মানে বাবার কোনো রকম তুতো ভাই, সেই রকম কোনো এক ভাই, মানে বাবার নিজের ভাই না, কোনো রকম মানে হোক পিস্তুতো জ্যাঠতুতো খুঁড়তুতো এরকম কোনো ভাই তাদের বাড়িতে ছিল, সে ঘুমাতো। মানে তারা 2 ভাই আর তার কাকা, 3 জন একসাথে ঘুমাতো। তো কাকা অনেকটা বড় ছিল, তো সে আগে ঘুমিয়ে পড়তো বিছানায়, আর ওর একটা বড় চৌকি ছিল, বড় কাঠের চৌকি। এবার আর সে আর তার দাদা, তো তার দাদাও সে যখন 9-এ পড়তো, তার দাদা হয়তো 12-এ পড়তো, এরকম কিছু হবে। তো তার দাদা মানে ঘুমিয়ে পড়েছে, তার দাদাও পড়ছিল না, সেই আর কি অঙ্ক করছিল বসে। আর যেখানে সে পড়তো, যে মানে বিছানার উপর বসেই পড়তো, কিন্তু বিছানার ঠিক শেষে ছিল একটা টেবিল, মানে সেই টেবিলের উপর তারা পড়াশোনা করতো, বিছানার উপর বসতো আর টেবিলের উপর খাতা রেখে পড়াশোনা করতো। আর তার সামনেই ছিল একটা জানলা। তো কি হতো যে জানলাটা সাথে একটা নেট, ওই যে এইরকম ক্রস করা একটা নেট হয় না, ক্রস করা এরকম নেটগুলো, এরকম মানে কি বলবো, বরফি মতন নেটগুলো। তো ওই নেট দিয়ে জানলাটা পুরো কভার করা ছিল, মানে এরকম শিক টাইপের থাকে, সেই শিক টাইপ, আর তারপরে ওই নেট দিয়ে কভার করা। তো ওই ছেলেটি পড়তে পড়তে দেখছে যে ওর জানলায় একটা বাদুড় এসে বসলো। হ্যাঁ, বাদুড়টা এসে জানলাটার উপরে এইভাবে পুরো ছড়িয়ে বসলো, এবং ওর দিকে বাদুড়টা একদম একটা মানে কি বলবো, একটা আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, মানে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তো ও তো মানে ওটা দেখে অবাক, মানে প্রথমে ও কিন্তু ভয় পায়নি, ও বেশ অবাক হয়ে ওকে একটু উকি মেরে এরকম করে দেখছে যে ওটা কি এসেছে ওটা। তারপরে ও কনফার্ম হলো ওটা বাদুড়, এবং বাইরে তো অন্ধকার, ও পড়াশোনা করছে ঘরে আলো, এবং ঘরে আলো দেখে বাইরে যেহেতু অন্ধকার, বাইরেটা অত ভালো দেখা যাচ্ছে না, তাই দেখো জানলার কাছে উঠে গেল। উঠে গিয়ে মানে এবার উঠলো কিভাবে, উঠে তো ওইভাবেও যেতে পারবে না, কারণ টেবিলটা দিয়েই জানলাটা কভার করা। এবার যেতে গেলে ও টেবিলের পাশ দিয়ে ওকে মানে কাত হয়ে যেতে হচ্ছে, কিন্তু সরাসরি জানলাটার সামনে কিন্তু পৌঁছতে পারবে না। যদি জানলাটাকে বন্ধ করতে হয় তাহলে কিন্তু টেবিলের ওপর দিয়ে গিয়ে জানলাটাকে বন্ধ করতে হতো, মানে টেবিলের উপর ফোল্ড হয়ে পা বসে জানলাটাকে বন্ধ করতে হতো। এইবার জানলাটার কিন্তু একটু পোর্শন জাস্ট খোলা ছিল, মানে ওটা শীতকালে মনে হয় সম্ভবত ছিল, ঠান্ডার দিন হোক বা ঠান্ডা আসছে এরকম দিন হোক, এইরকম সময় ছিল। তো যে কারণে পুরো জানলাটা যে খোলা ছিল তা নয়,
জানলাটা হাফ বন্ধই ছিল। তো ও আর কি সেই কারণেই আরো ভালোভাবে দেখতে পাচ্ছিল না। এইবার ও যেটা দেখলো যে বাদুড়, বুঝতে পারছে ওটা বাদুড়, কারণ তার জানলাটা হাফ খোলা থাকুক আর কোয়ার্টার খোলা থাকুক, বাদুড়টাকে কিন্তু বোঝা যেতে থাকলো যে সে মানে তার চোখ দুটো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে ওর দিকেই সে একবারে স্থির দৃষ্টি করে চোখের দিকে তাকিয়ে রয়েছে। এবার আস্তে আস্তে বাদুড়টা কি করছে, অত বড় বাদুড় এবং জানলার ওইটুকু ছোট বরফি বরফি নেট, তার মধ্যে দিয়ে সে কিন্তু দেহটাকে গলিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। এইবার ওইটা দেখেও ভয় পেয়ে চিৎকার করে উঠেছে, দাদা দাদা ওট ওট ওট, দেখ একটা বাদুড় কেমন মানে জানলা দিয়ে ঢুকছে। আমার নিজেরই গুজবাম্প হচ্ছে। তো যাই হোক, তখন দাদা বললো কোথায়, মানে ওই ধর্মর করে উঠেছে, কি হয়েছে, কোথায় বাদুড়, ঘরের মধ্যে বাদুড় ঢুকেছে? না না, দেখ চামচিকে ঢুকেছে মনে হয়। তখন বলছে না রে দাদা, বিশাল বড় একটা বাদুড়। তখন দাদা বলছে যে কোথায়? বলছে জানলায়। তো দাদা উঠে দেখছে না, জানলায় কিচ্ছু নেই। এইবার ও কি করলো, তাড়াতাড়ি করে ওরা জানলাটাকে বন্ধ করতে একটা লম্বা লাঠি দিয়ে বন্ধ করে, আগেকার দিনে এরকম ছিটকিনি ছিল মাথার ওপরে, তো ওই ওই ছিটকিনিটাকে ওরা ওই লাঠি দিয়েই নামাতো, জানলাটাকে এরকম ভাবে লাঠি দিয়ে ঠেলে দিত আর ছিটকিনিটাকে এরকম ভাবে নামিয়ে দিত। তো ওইভাবে ওরা জানলাটাকে বন্ধ করে দিয়ে ছিটকিনিটা আটকে দিল। এবার আর অন্যান্য জানলাগুলো বন্ধই ছিল, একটা জানলাই সম্ভবত খোলা ছিল। এবার কি হলো, ওর আর পড়াশোনা করার মতন মানে সেদিনকে আর ওর ক্ষমতাই থাকলো না। মানে এটা কিন্তু যেদিনও পড়ে এসেছে সেই দিনের কথাই বলছি। এবার ও শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর রাত্রি যখন 2:30 কি 3টে হবে, তখন ওর বুকের ওপর একটা ভার ভার লাগছে। ও ঘুমার মধ্যে তো এরকম করে গায়ের ওপর হাত দিয়ে ওর গায়ে একটা হাতে একটা নরম কিছু লাগছে, যার গায়ে লোম আছে। ও তাকিয়ে দেখছে একটা বিশাল বড় বাদুড় ওর বুকের ওপর বসে ওর চোখের দিকে তাকিয়ে রয়েছে, এবং এত বিভৎসভাবে মানে তাকিয়ে রয়েছে, ওর সারা গায়ের ওপর জুড়ে বসে রয়েছে। মানে অত বড় বাদুড় কখনো হয় না। ও না মানে ভয় পেয়ে ও আর কথা বলার মতন ক্ষমতা নেই। ও কোনো রকম দাদাকে ঠেলছে, মানে হাত দিয়ে আস্তে আস্তে ঠেলছে, তাও কিন্তু ওর ক্ষমতা নেই। মানে ও পুরো মানে কি বলবো, ও স্থানু হয়ে গেছে। কিন্তু ওর ওই আনইজিনেসে ওর দাদা কিন্তু উঠে পড়ে ওর দাদা, তারও মনে হলো যে কিছু একটা ঘর থেকে খুব দ্রুত গতিতে বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে গেল কিন্তু চারদিকে জানলা টালনা বন্ধ, দরজা বন্ধ। তাহলে ঘরের মধ্যে কি ছিল আর কি বেরিয়ে গেল? এবার এই ঘটনাটা প্রতিদিনই ঘটতে লাগলো, ওই দিনের পর থেকে প্রতিদিনই ঘটতে লাগলো, এবং এই ছেলেটির ঘুম নাওয়া খাওয়া সমস্ত চলে গেল। ওর দাদা যে সেও ভীত, ওর যে ছোট কাকা সেও ভীত, কারণ ওরা সবাই দেখেছে ঘরের মধ্যে ওই বাদুড়টা ঘুরে বেড়াচ্ছে, জানলা দরজা সব বন্ধ, কিন্তু কোথা থেকে সে ঢুকছে বোঝা যাচ্ছে না, এবং এসে ওই ছেলেটির বুকের উপরে এসে বসছে। এবং সেটা কখনো ওর মানে ওই ছেলেটি কিন্তু দেখতেই পাচ্ছে, এরা কোনো সময় দেখতে পাচ্ছে কোনো সময় দেখতে পাচ্ছে না, কিন্তু এ বুঝতে পারছে যে কিছু একটা ঘটছে। তখন ওর মা আর কি, যে ছেলেটির মা ছেলেটিকে বলল যে তুই সেদিনকে কোথা দিয়ে কি করে এসেছিস বল। এবার এই ছেলেটির কিন্তু আর কোনো এমনিতে কোনো অসুবিধে হচ্ছে না, শুধু ও ভয়, প্রচন্ড ভয়, ওর ওটা ভয় হচ্ছে। তো তখন ও বললো যে এরকম আমি স্যারের বাড়ি থেকে এসেছি এবং এইখান দিয়ে এসেছি। বলছে তুই কি কি চল আমাকে স্যারের বাড়ি নিয়ে চল। তো স্যারের বাড়ি গেছে ওর মাকে নিয়ে। ওর মাকে বলছে যে স্যারকে বলছে যে কি হয়েছিল সেদিনকে, বললেন তো বলে কিছু হয়নি, স্বাভাবিকভাবেই ওরা এসেছিল, এরকম মুড়ি চপ খেয়েছিল আগের দিন। মানে পরে জানা গেল তারপরে যে স্যারের সেটা বিবাহ বার্ষিকী ছিল, তো সেই আগেকার দিনে তো আর ওরকম বিবাহ বার্ষিকী টার্ষিকী করতো না, কিন্তু যাই হোক ছাত্রদের তার মনে হয়েছিল যে একটু খাওয়াবে, সেই কারণে সে
খাইয়েছিল। কি খাইয়েছিল না, মুড়ি চপ, কি চপ না মাছের চপ। তারপরে তারপরে আমরা সবাই ফিরে এসছে। কোথা দিয়ে ফিরেছিস না, ওই আলের পথ দিয়ে। তখন ওর মা বুঝলো যে ওই আলের পথ দিয়ে আসার পথেই একটা কোনো গন্ডগোল ঘটেছে। তো ওর মা আর কোনো মানে ডাক্তার কবিরাজ কোনো ব্যাপারই না, ওর মা সরাসরি ওকে নিয়ে ওই গ্রামে একটা যে মসজিদ ছিল সেই মসজিদের পীরের কাছে নিয়ে গেল। ওইখানে ওই মসজিদে একজন পীর ছিল যিনি এই ঝাড়ফুঁক করতেন। তো তিনি বললেন যে ওকে দেখে টেকে বললো যে ওর যে ঘটনাটা ঘটেছে এটা মুসলিমরা এটা কোনো কাজ করতে পারবে না, কারণ এটা মুসলিম সম্প্রদায়ের কেউ ওকে অ্যাটাক করেনি। কিন্তু যেটা অ্যাটাক করেছে উনি বললেন আর কি, ওনার মতে হচ্ছে মানে যেটা হচ্ছে চুড়েল টাইপের একটা কিছু ওকে অ্যাটাক করেছে। এবং ওকে একজন বলল যে আপনাদের যারা এই নিয়ে কাজকর্ম করে সেরকম একজনের ঠিকানা আর কি উনি দিলেন, বললেন যে চলে যান। তো ওখানে হাড়োয়া বলে একটা জায়গা আছে, বারাসাত লাইনে পড়ে। তো ওখানে হাড়োয়াতে একজনের ঠিকানা দিয়েছিল, সেই হাড়োয়াতে সেই ছেলেটিকে নিয়ে ওর মা গেল। যাওয়ার পরে সমস্ত কিছু শোনার পরে সে বলল যে ও সেদিনকে আসার পথে ওই যখন থুতু ফেলছিল, মানে ওর পেছন পেছন ও যেহেতু মাছ খেয়ে এটু মুখে আর কি এসেছিল, ওর পেছন পেছন কোনো এক পিশাচ আসছিল। তো ওই যখন ও থুতু ফেলছিল, এরকম ঘুরে ঘুরে তো থুতুটা ফেলছিল, তো ওই সময় সেই থুতু পিশাচের গায়ে গিয়ে পড়ে, যে কারণে কিন্তু পিশাচ ওকে মানে ওইভাবে আক্রমণ করছে না বা কিছুই করছে না, ওকে ভয় দেখিয়ে ওকে কিন্তু মেরে ফেলার তার কোনো একটা প্ল্যান আছে। ভয় দেখিয়ে হোক বা যে কোনোভাবেই হোক ওকে মেরে ফেলার প্ল্যান আছে। এবং ওই পিশাচে কিন্তু বাদুর রূপ নিয়ে ওর কাছে আসছে। এরপরে উনি ওকে কিছু ওই মাদুলি কবচ এই সমস্ত, তারপরে আরও কিছু ওদের ওই ঘরটাকে বাঁধার জন্য, ওদের বাড়িতে তিনি আসেননি, কিন্তু যা যা শুনেছিলেন সেই অনুযায়ী সমস্ত কিছু করে দিলেন। এবং একটা পাত্রের মধ্যে উনি একদম জল টল কিচ্ছু নেই, একটা পাত্রের মধ্যে তেল মাখিয়ে নিয়ে, সেই তেলে কিন্তু চকচক করছে না পাত্র, কিন্তু ওই পাত্রের মধ্যে তেল মাখিয়ে নিয়ে উনি মানে দেখিয়েছিলেন নাকি যে দেখ মানে কে আসছে, মানে তোর কাছে কে আসছে সেটা দেখ তুই, মানে সেই মানে ছবিটাতে ফিক্স হবে। ওখানে নাকি অনেক মানে ভয়ঙ্কর মুখ অবয়ব দেখতে ওই বাদুড়ে গিয়ে ওই যে মানে পাত্রটার মধ্যে বাদুড়ের ছবিটা গিয়ে কিন্তু ফিক্স হয়ে যায়, তারপরে আর কিছু আসে না। মানে কে আসছে তোর কাছে সেটা তুই দেখতে পাবি বলে উনি আর কি দেখিয়েছিলেন। দেখাবার পরে মানে ও বললো যে অনেক ভয়ঙ্কর মুখ, তারপরে মানে কি বলবো মাথা কাটা এরকম কোনো একটা মানে কি বলবো একটা ছবি হোক বা ওরকম ওগুলো দেখা যাচ্ছিল যে ওই রকম। এবার একের পর এক ওগুলো আসছে আর কিন্তু আস্তে আস্তে ওগুলো অফ হয়ে যাচ্ছে। এবং ফাইনালি ওই বাদুড়ের যে মুখটা সেটা এসে কিন্তু ওখানে মানে আর তারপরে কিছু না, যে ওইটাই ওর কাছে আসছে, মানে উনি ওটা মানে ওদের দেখিয়ে দিয়েছিল যে এ আসছে। ওরা কিন্তু গিয়ে ওনাকে প্রথমেই বাদুর আসছে বা কিছু আসছে এই ঘটনা আর কি বলার আগে উনি বলছে যে কে আসছে আগে আমাকে বল, এটা দেখে বল যে কে আসছে এদের মধ্যে। ওদের কাছে আগে শোনেনি যে বাদুর আসছে বা কিছু আসছে, উনি আর কি বলছেন যে আমি দেখাবো যে কে আসছে সেটা তোরা বলবি, আর যে আসছে সেই মানে যে ছবিটা সেটাই এই মানে সরার মধ্যে ফিক্স হয়ে যাবে, মানে তারপরে আর কেউ আসবে না। তো সেটাই ঘটেছিল। এবং ওনার ওই যে ক্রিয়াকর্ম করেছিল তারপরে কিন্তু এটা থেকে ওই ওদের মানে ওই যে জানলা দিয়ে আসছিল সেই জানলায় কি সব উনি বাঁধতে দিয়েছিলেন, এইগুলো করে কিন্তু মানে নেক্সট 1 মাস ধরে
ওই পাল্টে 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 এইটা বাঁধতে হবে, এইটা করতে হবে, এরপরে এটা করতে হবে, এইগুলো করে করে কিন্তু এই ব্যাপারটা থেকে ওই পরিবারটি মুক্তি পেয়েছিল। তো এই ছিল আমার দ্বিতীয় উপস্থাপন। এবং এই রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা যাদের জীবনে ঘটে, মানে সাধারণ মানুষ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু যাদের জীবনে ঘটে এবং সেই সমস্ত পরিবারগুলো যখন এই ক্রাইসিসগুলোর মধ্যে দিয়ে যায়, তখন তারাই একমাত্র বুঝতে পারে যে এই ঘটনাগুলো কি সাংঘাতিক, মানে প্রভাব সারা পরিবারের ওপর ফেলে দেয়। শুধু যে এটা করেছে তার উপরে না, সারা পরিবারের উপর সেই প্রভাব কিন্তু পড়ে। অর্থাৎ পরিবারের একটা মানুষ যদি অসুস্থ থাকে বা অস্বাভাবিক থাকে, তার ফল কিন্তু সারা পরিবারকে ভুগতে হয়। সেই কারণে প্রত্যেকে অত্যন্ত সচেতন থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজ করার আগে চারপাশ দেখে মানে চলুন, মানে যাকে বলে চোখ কান খোলা রাখা বা নাক চোখ খোলা রেখে চলাফেরা করাটাই মনে হয় খুব যুক্তিসম্মত এবং সেটাই হয়তো উচিত। যাই হোক, আবার সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। অনেক রাত হয়ে গেছে, সবাই মনে হয় ঘুমোবার জন্য রেডি, সবার ডিনারের টাইমও হয়ে গেছে। তো আজকের মতন গুড নাইট সবাইকে, ধন্যবাদ। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.